আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটি দুঃখজনক বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তোবা সবাই ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজে এবং হয়তোবা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে এক প্রবাসী ভাই সৌদি আরবে রিয়াদে আত্মহত্যা করেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, স্বাভাবিকভাবে কোনো কিছুই বলা সম্ভব না, কারণ আমরা প্রবাসী, আমরা জানি একজন প্রবাসীর কষ্ট এবং কতটা অসহায় এবং কতটা মানসিক চাপে এই কাজটা করতে পারে, এটা আমরা সবাই জানি। তারপরেও আমি সবাইকে বলবো যে আপনারা যতই সমস্যায় থাকেন না কেন, কেউ এই কাজটি করবেন না এবং কেউ এতটা নিষ্ঠুর হওয়ার চিন্তা ভাবনা করবেন না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক সময়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর তার পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, সেজন্য আমরা সবাই দোয়া করব। আর প্রবাসী ভাইটি আমাদেরকে ছেড়ে যেভাবে চলে গেছেন, এটা খুবই দুঃখজনক এবং হয়তোবা আল্লাহর কাছে আমরা তার জন্য মাপ চাইবো। জানি না আল্লাহ তাকে ক্ষমা করেন কিনা। এভাবে আসলে একজন মুসলমান মানুষ এভাবে কোনো কিছু করা ঠিক না, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখেন, বর্তমান সময়ে মানুষ আবেগ দিয়েই কিন্তু অনেক কিছু করে। যে একজন মানুষ যখন মানসিক চাপে পড়ে, তখন কিন্তু তার চারপাশে কিন্তু সে কোনো কিছু পায় না, সে তখন একাকিত্ব হয়ে যায়। সে যখন কোনো সমস্যায় পড়ে, তার পাশে আমি মনে করি যে তার পরিবারও থাকে না। তো এই একাকিত্ব সময়ে মানুষ অনেক ভুল করে থাকে, এবং এই ভাইটি যে ভুলটি করেছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, আমরা সবাই দোয়া করব। আর একটি বিষয় হচ্ছে যে দেখেন, একজন মানুষ কতটা অসহায় এবং কতটা কষ্টের কারণে এই কাজটি করতে পারে, এটা যদিও আপনারা যারা বাংলাদেশে আছেন কিংবা যারা আপনারা এখনো আসেন না প্রবাসে, এটা হয়তো আপনারা জানেন না। কিন্তু আমি মনে করি যে প্রতিটা প্রবাসী এবং যারা প্রবাসে আছেন, তারা সবাই জানে যে একটা মানুষ কতটা কষ্ট পেলে এবং কতটা মানসিক চাপের কারণে এই কাজটি করতে পারে। তো আসলে দেখেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম কিংবা আমরা যেটা বুঝলাম যে আসলে উনি হচ্ছে বাংলাদেশ থেকে যখন আসে, তখন উনি অনেক টাকা পয়সা ঋণ করে আসে, এবং এখানে আসার পর হয়তোবা সঠিক সময়ে কিংবা কোনো ভালো কাজ পায় নাই, যে কাজের মাধ্যমে সে ওই টাকাগুলি পরিশোধ করতে পারবে। সেক্ষেত্রে হয়তোবা ফ্যামিলি ওনাকে চাপ দিছে টাকা দেওয়ার জন্য, হয়তোবা উনি টাকা দিতে পারেন না, কিংবা যেহেতু ওনার কাজ তারপর হচ্ছে ভালো কাজ নাই, তারপর এত টাকা প্রতি মাসে তার দিতে হবে। সবকিছু মিলে আমি এটাই বোঝাতে চাই আপনাদেরকে যে শুধু টাকার চিন্তায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে, যার কারণে সে এই কাজটি করেছে। তো সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলা দরকার, যদিও এটা আসলে এই মুহূর্তে আসলে এগুলি নিয়ে কথা বলা উচিত না। তারপর আমি মনে করি যে হয়তোবা দেখেন, কালকে হয়তোবা আপনিও প্রবাসে আসবেন। তো আমি এটাই সবসময় দোয়া করব যেন আর কোনো ভাইয়ের সাথে যাতে এরকম না হয়, যে কাজটাই প্রবাসী ভাই করেছে, অন্য কোনো প্রবাসী ভাইয়ের সাথে যেন এরকম কাজটা না হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যখন একজন সাধারণ মানুষ শ্রমিক বিষয় যখন সে প্রবাসে আসার নাম নেয় কিংবা প্রবাসে আসার চিন্তা ভাবনা করে, তখন তার প্রবাসে আসার ক্ষেত্রে যে টাকাটা খরচ হয়, সেটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টাকাটা বেশিরভাগ ফ্যামিলি সন্তানরা কিন্তু ধার দেয় না কিংবা কিস্তির মাধ্যমে কিন্তু আসার পর কিন্তু অনেকে ভালো কাজ পায় না, অনেকে স্যালারি ঠিক থাকে না, কিংবা অনেক সমস্যা হয়। এত টাকার
মানে ঋণ মাথায় নিয়ে একজন মানুষ প্রবাসে আসার পর যদি তার কাজ না থাকে কিংবা তার যদি স্যালারি যদি সে ঠিকঠাক মতো না পায়, তার কি অবস্থা হতে পারে। দেখেন, প্রবাসী হওয়ার পর আমি মনে করি যে একজন মানুষ যখন প্রবাসের বাস্তবতার সাথে যখন সে যুদ্ধ করে, আমার মনে হয় যে তার ফ্যামিলিও তাকে সাপোর্ট দেয় না। তার ফ্যামিলিও তখন তার কাছ থেকে শুধু বলে যে টাকা কেন পাঠায় না কিংবা টাকা কেন কম পাঠায়। আর আমি আমাদের বাংলাদেশের এজেন্সি এবং দালালদেরকে আমি একটি কথা বলতে চাই যে আপনারা যারা এই সাধারণ মানুষের রক্তের টাকা দিয়ে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বিদেশের মাটিতে পড়াশোনা করাইতেছেন, এর জবাব আপনাদেরকে দিতে হবে। হয়তোবা দুনিয়াতে যদিও আপনাদের কোনো কিছু যদিও না হয়, মৃত্যুর পর আপনাদেরকে এর জবাব দিতে হবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা যেন দুনিয়াতে শাস্তি পেয়ে যান। যে হারামের টাকায় আপনারা আপনাদের সন্তানদেরকে গাড়ি বাড়ি করে দিচ্ছেন, বিদেশের মাটিতে মানে পড়াশোনার জন্য পাঠাইতেছেন, যেন আপনাদের সন্তানদের সাথে এমনটা হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি। একজন মানুষকে কতটা মানে কি বলবো, যে 5 থেকে 6 লাখ টাকা নেওয়ার পর তাকে ভালো কাজ দিতে পারে না কিংবা তার সাথে প্রতারণা করে, এটা কতটা মানে নিচু মানের মানুষ এবং কতটা জঘন্য মানুষ হলে এই কাজটা করতে পারে, আসলে কি বলবো। আর আমাদের বাংলাদেশে জনগণ কিংবা আমাদের বাংলাদেশে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলে, কিন্তু হয়তোবা প্রবাসীদেরকে নিয়ে হয়তোবা 1-2 জন কথা বলেছে, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে খুব বেশি কথা বলে কিংবা এটা সমাধানের দিকে মানে নিয়ে যাবে এরকম চেষ্টা কিংবা মানুষ খুব কমই দেখা যায় আমাদের বাংলাদেশে। এই যে প্রতিনিয়ত হয়তোবা যে ভাইটি মারা গেছেন, আত্মহত্যা করেছেন, সেক্ষেত্রে হয়তোবা সে একটি ভুল করেছে, যেটাই হোক এটা নিয়ে আমরা আফসোস করলে কোনো কিছু হবে না, কিংবা আমরা যদি এখন বলি এটা নিয়ে কোনো কিছু হবে না। কিন্তু আপনারা একটাবার চিন্তা করে দেখেন যে প্রবাসের মাটিতে কর্মহীন লাখ লাখ প্রবাসীরা এই সৌদি আরবের মাটিতে আছেন, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো নিশ্চয়তা নাই, না খেয়ে বাড়ি থেকে কেউ টাকা নেয়, মানে কোনো রকম ভাবে শুধু পড়ে আছেন এই প্রবাসের মাটিতে। অনেকে দেশও যাইতে পারতেছে না। তার অন্যতম কারণ হচ্ছে তাদেরকে যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল 6 থেকে 7 লাখ টাকা দিয়ে, যে এই ভালো একটা কাজ দেবে কিংবা এরকম কাজে দিবে, কিন্তু আসার পর সে কোনো কিছুই পায় না। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা এখন যেটা শুনতেছি কিংবা দেখতেছি, আমাদের বাংলাদেশে নাকি অনেক কিছু পরিবর্তন করতেছে এবং অনেক কিছুই হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশকে নাকি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করাবে। আমি মনে করি যে আপনি 20 বছর আগের কথা বলেন কিংবা আজকের কথা বলেন, যে বর্তমান সময়ে যদি বলি যে বিশ্বের কাছে বাংলাদেশের মতো অবহেলিত এবং দুর্নীতি যুক্ত দেশ আর কোনো দেশ আছে কিনা এটা আমার জানা নাই। বিশ্বের কাছে বাংলাদেশের মানুষ দুর্নীতির কারণে এতটা পিছিয়ে, আর সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশি শ্রমিকরা অবহেলিত। একজন মানুষ প্রবাস থেকে যখন দেশে যায় কিংবা যখন প্রবাসে আসে, মানে ওই প্রবাসীদের ক্ষেত্রে যে এত দুর্নীতি করা হচ্ছে কিংবা এত কিছু যে তাদের সাথে হচ্ছে, এগুলি নিয়ে সরকার বলেন, তারপর দেশের মানে নীতিবান কিংবা যারা দায়িত্ব আছেন, কেউ এগুলি নিয়ে কোনো কথা বলে না।
আজকে চিন্তা করা যায় যে একটা টিকেটের মূল্য করা হয়েছে যে 1,90,000 টাকা। একটা প্রবাসীর 1 বছরের ইনকাম, যারা ভালো কাজ পায় না কিংবা যারা বিভিন্ন প্রতারণার শিকার হয়ে যারা সাপ্লাই কোম্পানিতে পড়েন, ওই রকম একটা প্রবাসীর 1 বছরের ইনকাম 1,90,000 টাকা। আর আমাদের এই যে বাংলাদেশে এখন নাকি এই টিকেটের মূল্য করা হয়েছে 1,90,000 টাকা। তো কতটা অবহেলিত এবং কতটা দুর্নীতিযুক্ত এই বাংলাদেশ, এটা আপনারা সবাই জানেন। যদিও বাংলাদেশকে হয়তোবা চেষ্টা করতেছে কিংবা হয়তোবা অনেকেই হয়তোবা এটার জন্য কাজ করতেছেন। তো আপনাদেরকে বলবো যে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে হয়। একটা দেশে কখনোই এটা আইন কিংবা নিয়ম হতে পারে না যে মধ্যপ্রাচ্যের মতো মানে এরকম রাষ্ট্রে একজন শ্রমিক সে কাজ করবে, সে এখানে সে যে কাজ করে এটা কখনো আপনারা কল্পনা করতে পারবেন না। এরকম কাজ করার জন্য তার কাছ থেকে 5 লাখ 7 লাখ টাকা নেওয়া হয়, ওপেনলি তার কাছ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন দালাল। তো আপনারা যারা আছেন দেশে, যারা আছেন আপনারা দায়িত্বে আছেন যারা, তাদেরকে বলবো যে সবকিছু ছেড়ে দেন, এখন সবকিছু ছেড়ে এই সমস্যাটা সমাধান করেন, আর বাকি সব এমনিতে সমাধান হয়ে যাবে। একজন মানুষ 5 থেকে 6 লাখ টাকা দিয়ে এই প্রবাসের মাটিতে এসে সে 25 থেকে 30,000 টাকা বেতনে চাকরি করে, আর তাকে বাংলাদেশে স্বপ্ন দেখানো হয় সে নাকি বিদেশে যাওয়ার পর 1 লাখ টাকা বাড়িতে পাঠাতে পারবে। তো দালাল তো আসলে দালাল নিয়ে আসলে অনেক কথাই আমার বলা আছে, কিন্তু চ্যানেলটি তো আমার খুব বেশি বড় হয় নাই, তাই আমি আসলে খুব বেশি কিছু বলতেছি না। চ্যানেল যখন বড় হবে তখন আমার যাই হবে, আমি কোনো কিছু চিন্তা করবো না, কিন্তু এটার আমি শেষ দেখবো। যদি আমার চ্যানেলটা কখনো বড় হয়, তাহলে যে কারণে প্রবাসীরা সমস্যায় পড়েন কিংবা যেটা সবচেয়ে বেশি দরকার প্রবাসীদের ক্ষেত্রে, এটার জন্য আমি কথা বলবো। তারপর আমার যেটাই হওয়ার হবে, বাস সময়ের অপেক্ষা। এই প্রবাসের মাটিতে লাখ লাখ মায়ের সন্তানরা কতটা কষ্টে জীবন পার করতেছে শুধু দালালদের বাচ্চাদের জন্য। আর এজেন্সি, এই যে এজেন্সিগুলি আছেন, বাটপার এজেন্সিগুলি, ওই এজেন্সিগুলির জন্য। এটা আসলে বোঝানোর মতো কথা কিংবা শক্তি কোনোটাই এখন আমার নাই। আর সবাইকে বলবো যে দেখেন, আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের সন্তানদেরকে যারা প্রবাসে পাঠান, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে একটু সাহস দেওয়ার জন্য। যদিও বিপদে পড়ে থাকে, তাদেরকে কখনো টাকার জন্য চাপ দিবেন না। আসলে আপনাদেরকে বোঝানোর মতো কথা এখন আমার মুখ দিয়ে বের হচ্ছে না যে একটা প্রবাসী কতটা কষ্ট করে প্রবাসে শুধু পরিবারে কিছু টাকা বেশি পাঠানোর জন্য। কিন্তু সে যখন ভালো কাজ পায় না, তার কাছে যখন কোনো অপশন থাকে না, তখন যে সে কি করবে, আসলে এই বিষয়ে কি বলবো। আমার নিজেরই এখন আসলে ওই ভাইটার কথা মনে হয়, আমার নিজেরই খুব ভিতর থেকে জানি খুব খারাপ লাগতেছে আমার। তো সবাইকে আমি বলবো যে দেখেন, কেউ এত বেশি টাকা দিয়ে আসবেন না। আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন যে মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে কখনোই 1 লাখ টাকার বেশি দিয়ে খরচ হওয়ার কথা না। তো এই বিষয়ে বিস্তারিত আরো ভিডিও তৈরি করব। এখন আমি নিজে আসলে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।